সুহৃদ দর্শক, TVN24 থেকে আমি মুজিব বিন হক আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে আলাপচারিতা এসছেন জীবন বিশ্বাস। জীবন বিশ্বাস নিউ ইয়র্কের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটা বিরাট নাম। আজকে আমরা তার সাথে কথা বলবো। জীবন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। তোমার অনেক কাজ রয়েছে, এর ফাঁকেও তুমি আমাদেরকে একটু সময় দিচ্ছ। ধন্যবাদ মুজিব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই TVN24-কে আমার শুভেচ্ছা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তোমার কাছে, তুমি আমাদের এখানে সাংস্কৃতিক পরিমণ্ডলে একটু আগে বললাম যে বেশ একটা নামী মানুষ বলবো, এবং দামি অবশ্যই। তো তোমার নিজের কথা একটু বলো আমাদেরকে, যে তুমি এই সঙ্গীত জীবনে কিভাবে আসলে এবং নিউ ইয়র্কে কিভাবে আসলে। প্রথমত, আমি নামী এবং দামি নই। দ্বিতীয়ত, আমার জীবনের শুরুটাই হচ্ছে আপনার সঙ্গীতের মধ্য দিয়ে। আমার পরিবার, তোমার বড় ভাইয়ের কথা একবার বলছি। আমার বড় ভাই সুনীল বিশ্বাস, তার কাছেই আমার হাতে খড়ি সঙ্গীতে এবং অবশ্যই বাঁশিতে, এই দুটি জিনিসে। এবং ওখান থেকে আর পরবর্তী জীবনে বিভিন্ন ওস্তাদের কাছে আমি গান শিখেছি। সেটা আমার অত্যন্ত শ্রদ্ধা ভরে আমি স্মরণ করব প্রথম ওস্তাদ বাসুদেব রায়। এবং তারপরে ঢাকাতে যখন আমি যাই, আমার জন্মবাড়ি গোপালগঞ্জে, ঢাকাতে যাওয়ার পরে আমার ওস্তাদ আক্তার সাদমানি, আমার অত্যন্ত শ্রদ্ধার ওস্তাদ, উনি আজকে আর আমাদের মাঝে নেই। এবং এরপরে নিউ ইয়র্কে আসার পরে ওস্তাদ রামকানাই দাস। সংক্ষেপে হচ্ছে আমার সঙ্গীত জীবনের ওস্তাদ। আর আমার ব্যক্তি জীবনের কথা বলতে গেলে, আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো, প্রকৌশল বিভাগ বাংলায় বলে সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি ওখান থেকে ব্যাচেলার্স করি। এবং তারপরে চাকরি নিয়ে আমি আমার সহধর্মিণী চলে যাই দক্ষিণ আমেরিকায়, যেটি হচ্ছে বর্তমানে গায়ানা। অবশ্যই ওখানে 2 বছর থাকার পরে 90-এর দশকের প্রথম দিকে আমি মাঝামাঝি সময় নিউ ইয়র্কে চলে আসি। আসার পরে এখানে NYU থেকে আমি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করি এবং সেখানে কিছুদিন পড়ি। সেখানে কিছুদিন লেকচার হিসেবে ছিলাম। খুব ভালো লাগতো, কিন্তু সেটি ওই ইনকাম দিয়ে এখানে কোনোভাবেই সম্ভব নয় পরিবার পরিচালনা করা, যার ফলে অন্য চাকরি করি। বর্তমানে আমি মাইক্রোসফটে কাজ করি। সংক্ষেপে এটি হচ্ছে আমার জীবন বৃত্তান্ত। আমি বিবাহিত, আমার স্ত্রী সাবিনা হাই, আমার একটি মাত্র কন্যা উদিতা তন্নি। আর তোমার কিন্তু গান লেখার হাতও আছে। আমি গান লিখি দীর্ঘ বছর, ঢাকা কলেজ থেকেই আমি ওখানে পড়েছি, সেই 80-র দশকের প্রথম দিক থেকেই। আচ্ছা, তো তোমাকে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে কি তুমি গান কার লেখা? আমাদের দেশে অনেকেই গান লেখে, কিন্তু সত্যিকার কবিদের কাছ থেকেই আমরা কিন্তু ভালো গান পেয়েছি। অবশ্যই। হ্যাঁ, তো সেই ধরনের তুমি কারো নাম করতে চাও এই মুহূর্তে? আমি দুটি নাম অবশ্যই করব। তারপরে বাংলাদেশের কথা যেহেতু বললেন, অবশ্যই সৈয়দ শামসুল হক এবং আমাদের সবচেয়ে প্রিয় কবি শামসুর রহমান। শামসুর রহমান বেশ কিছু ভালো ভালো গান লিখেছেন এবং অবশ্যই 60-এর দশকে এক চেটেই আমি বলবো সৈয়দ শামসুল হক এবং ডক্টর আবু হেনা মুস্তফা কামাল, এই তিনজন ছিলেন আপনার সবচেয়ে ভালো গীতিকার। আর যদি আমি অ্যাড করি তাহলে দুজন গীতিকার, তিনজনের নাম আমার বলতে হবে: গৌরী প্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই শ্যামল গুপ্ত। তুমি তো এখানে উদিচি করো, তোমার উদিচি করার পেছনে, মানে প্রত্যেকটা কাজ করার পেছনে তো একটা, তুমি এই যে হাড় ভাঙা খাটুনি খাটো নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে, হ্যাঁ, তারপরে নিজেকে আরও বড় একটা জায়গায় নিয়ে যেতে চাও উদিচির মাধ্যমে, সেই জায়গাটা কিভাবে ভাবো তুমি? খুব এক লাইনে আমি এটির জবাব দিতে চাই। বলো। এবং আমার সেই লাইনটি অত্যন্তভাবে মুখস্থ লাইন। উদিচি করার প্রধান কারণ হচ্ছে আমার দৃষ্টিতে আমাদের হাজার বছরের
বাংলা সংস্কৃতিকে সামান্য হলেও এই উত্তর আমেরিকার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের। আমি প্রায় এই প্রশ্নটা করি অনেকের কাছেই যারা এই ধরনের স্কুল চালায়, তাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের স্কুলে তো একটি ইয়ে আছে, একটি বাংলা স্কুল আছে, বাংলা সাবজেক্ট একটি আছে। হ্যাঁ, বাংলা স্কুল আছে, অর্থাৎ সঙ্গীতের নানান দিক রেখে তারপরে একটি বাংলা শেখানোর একটা ক্লাস তোমরা করো। অবশ্যই। তোমরা কি এটা ফলো আপ করো? ফলো আপ বলতে আমি বোঝাচ্ছি যে এই ছেলেটি স্কুলে বসে বাংলা লিখছে কিনা, বাংলা পড়ছে কিনা, এবং বাইরে গিয়ে মা বাবার সাথে কিছুটা পরিমাণ হলেও বাংলা বলছে কিনা, আচ্ছা, এইটা ফলো আপটা হয় কিনা আর কি। আমি পরিসংখ্যানগত দিক থেকে কিছু বলতে পারবো না, কিন্তু আমি বলবো আপনার এই প্রশ্নের জবাব হচ্ছে হ্যাঁ। আমি একটু উদাহরণ দিই তাহলে পরিষ্কার হবে বিষয়টি। আমাদের উদীচী স্কুলে যখন ওই মূল ফটক থেকে ভেতরে যাবে বাচ্চারা, এরপরে বাধ্যতামূলকভাবে তারা কোনো ইংরেজি বলতে পারবে না। এটা গত 10 বছর এটি আমরা বলতে পারেন জোর করে চাপিয়ে দিয়েছি। সেদিক থেকে এখানকার নতুন প্রজন্ম একজনের সঙ্গে আর একজনের খুব বাংলায় কথা বলার চেষ্টা করে, যে ভুল বলে তাতে ক্ষতি নেই সেটা বলে। আর আমাদের ছোট সময় বা আপনি যেভাবে করেছেন বাংলাদেশ স্কুলে যাওয়ার পরে প্রথমেই আমরা শপথ বাক্য পাঠ করতাম, দ্বিতীয়ত আমরা আমাদের জাতীয় সঙ্গীত করতাম। আমরা এখানে শপথ করি না, কিন্তু আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আমরা দিনটা শুরু করি প্রতি রোববার 12টায়। আচ্ছা, সেদিক থেকে বাংলা চর্চাটা হচ্ছে। আর যখন তারা বাসাতে যায় সেখানে আমাদের অনেক সীমাবদ্ধতা, আমরা পুরোপুরি ওই ফলোআপটা পুরোপুরি করতে অবশ্যই তোমাকে সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি অন্তত এই কাজটুকু করো। কিন্তু আরেকটা জিনিস যেটা আমাদের মা বাবাদেরকেও, বাচ্চাদের মা বাবাদেরকেও আমাদেরই বলা উচিত, বা তোমরা যারা স্কুল করো বলা উচিত, যে আপনারা, বাচ্চারা তো ইংরেজি শিখবেই, অবশ্যই অবশ্যই স্কুলে যায়, স্কুল যতক্ষণ থাকে এবং যতক্ষণ আপনাদের সাথে থাকে ততক্ষণ অন্তত বাচ্চার সাথে একটু বাংলায় কথা বলবেন। এই জিনিসটা যদি একটু মোটিভেট করতে তোমরা পারো, এবং তোমরাই পারো মোটিভেট করতে আমার ধারণা। আমরা আসলে সম্মিলিতভাবে সেটা চেষ্টা করি, 1 নম্বর। কিন্তু 2 নম্বর একটি বিষয় পরিষ্কার করা দরকার এই বাংলা প্রসঙ্গে যেহেতু। আচ্ছা, উদীচী স্কুল এটি হচ্ছে শুধু বাংলা নয়, ওখানে নৃত্য আছে, আছে সঙ্গীতের বিভিন্ন শাখা, আছে তবলা, আছে আপনার অঙ্কন, এবং অবশ্যই বাংলা যেটা আমরা বলছি। তারা প্রতি রোববারে, বছরে 52টি রোববারের ভিতরে আমাদের ক্লাস হয় 45টার মতো। তো 45 ঘন্টা বাংলার ক্লাস করে তারা। 45 ঘন্টার ভিতরে আমাদের এই পরিসংখ্যানে আপনাকে দিতে চাই, সাধারণত 27 থেকে 30টি ক্লাস করে একটি বাচ্চা। আর বাকি ক্লাস তারা ওই সামার সময় আসে না, অথবা স্কুলের পরীক্ষায়, এভাবে চলছে আর কি গত 14 বছর প্রায়। তো সেদিক থেকে বাংলাতে খুব যে আমরা সফল সেটি বলবো না, বাট চেষ্টা তো করছে। আর ওই প্রশ্নটার জবাবটা হচ্ছে এরকম, কিছু ফ্যামিলি আছে আমাদের সঙ্গে, তারা অবশ্যই বাসায় চেষ্টা করে বাংলায় কথা বলতে, কিন্তু এর বাইরে যারা অতটা সুশিক্ষিত নয় বলবো, কোনো রকম অশ্রদ্ধা দেখাচ্ছে না আমি ওই ফ্যামিলিগুলোর প্রতি, তারা অনেকেই মনে করেন যে এখানে আমার বাচ্চা ইংলিশ বলছে, তো বিষয়টা বেশ অনেক ভালো, তারা অতটা চেষ্টা করেন না। এই সমস্যাটা আছে। আচ্ছা, এবার তোমার উদীচীর প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা একটু নিউ ইয়র্ক প্রাঙ্গণে আসি। অবশ্যই। সেটা হচ্ছে এরকম যে নিউ ইয়র্ক তো একটা বেশ বড় জায়গা, এখানে প্রচুর, প্রায় 5 লক্ষ বাঙালি, দ্বিমত আছে, অনেকে বলেন 3 লক্ষ। আচ্ছা, ধরে নিচ্ছি আমি মাঝামাঝি 4 লক্ষ বাঙালি আছে। তো এই 4 লক্ষ বাঙালির কিন্তু বিভিন্ন দল, উপদল ইত্যাদি ইত্যাদি আছে। আচ্ছা, এগুলো তোমাদেরকে এগুলোর আঁচ তোমাদের উপর লাগে কিনা? লেগেছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। এটি লেগেছিল 2000-এর দিকে। সে থেকে আমরা বেরিয়ে এসেছি। আসার পরে 2003 থেকে যেহেতু আমি
আরো অনেকের সঙ্গে নিয়ে দায়িত্বে আছে, আমি খুব এদিক থেকে খুব শক্ত। আচ্ছা আমি থাকা অবস্থায় ভাঙার সম্ভাবনা খুব কম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, এখানে কিন্তু একটা সম্মিলিত সাংস্কৃতিক জোট আছে, হ্যাঁ মানে ছিল, ছিল সেটা এখন আছে কিনা সঠিক বলতে পারবো না। এটার বলতে হয় যে এটার প্রথম সভাপতি কিন্তু আমি আপনি ছিলাম। ছিলেন, আমার ওই মিটিং আমি ছিলাম। আচ্ছা, তুমি মিটিংয়ে ছিলে। এই সম্মিলিত সাংস্কৃতিক জোট শেষ পর্যন্ত কিন্তু আর সম্মিলিত থাকে নাই, থাকে। এটা ভেঙে চুরে একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু উদীচীর মতো আরো কিছু দল এখানে আছে, যেমন উদাহরণস্বরূপ বিপার কথাই বলি। এই 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 বিপার যে এবং তোমাদের সাথে কিন্তু কম্পেয়ার হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই কম্পারিজন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই কম্পারিজনটা তুমি কিভাবে দেখো? প্রিয় দর্শক, আমরা একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি থেকে আমরা ফিরে এসেছি এবং কথা বলছিলাম জীবন বিশ্বাসের সাথে। প্রশ্নটা রেখেছিলাম যে বিপার সাথে তোমাদের যদি কোনো তুলনামূলক প্রশ্ন করা হয় যে বিপার সাথে তোমাদের হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কঠিন প্রশ্ন, আমি এভাবে জবাব দিতে চাই। সাধারণত আমি বলবো যারাই এই সংস্কৃতির লাইনে সময় দিচ্ছেন, যারা কাজ করছেন, তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। আর যেহেতু বিপা আমাদের আগের, তারা অনেক আগে শুরু করেছে, 96-এর দিকে আমার জানা মতে, আমরা করেছি তার পরে। পার্থক্য হিসেবে বলতে চাই না আমি, সেটা হচ্ছে উদীচীর জন্মলগ্ন হচ্ছে 1968 সালে বাংলাদেশে। সেটা হ্যাঁ, এটি একটি অত্যন্ত আদর্শ ভিত্তিক সংগঠন। এর গঠনতন্ত্র আছে, যেটিকে আমরা এখানে সম্মিলিতভাবে বিদেশের উপযোগী আমরা করেছি। কোনোভাবেই উদীচী একটি লাভজনক প্রতিষ্ঠান নয়, হবেও না। এটি নিউ ইয়র্ক স্টেট থেকেই অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত, 501(c)(3) যেটাকে বলে। পার্থক্যের কথা ওভাবে বলতে চাই না, আমি বলতে চাই এই পার্থক্য যদি বলেন, যদি বাইরে থেকে আপনারা দেখেন, তাহলে বলবো আদর্শগত পার্থক্য অবশ্যই আছে সেখানে। আমরা উদীচী যুক্তরাষ্ট্র যেটি, সেটি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর একটি জেলা শাখা। বর্তমানে আমি সেটির সাধারণ সম্পাদক এবং আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের বর্তমান সদস্য আমি। কাজে আমাদের কার্যক্রমের জবাবদিহিতা অবশ্যই আমাকে কেন্দ্রের বাবুর কাছে আমার দিতে হয়, কেন্দ্রের কাছে দিতে হয়। হয়তো এই প্রসঙ্গে বিপার এই ধরনের অর্থাৎ তোমাদের আছে কিনা আমার জানা তো তোমাদের একটা লিমিটেশনস আছে। আচ্ছা, আর বিপার আসলে লিমিটেশনসটা সেটা তুমি ব্যাখ্যা আমি করতে পারবো না, সেটা তাদের ব্যাপার। তুমি একসময় নাটকও করেছো এবং মহামিদের সাথে কাজ করেছো, নাট্যচক্র করেছো। তো তোমাকে যদি বলা হয় যে তুমি আবার ফিরে আসো, নাটকে আসতে পারবে? এই মুহূর্তে কঠিন, আমার ইচ্ছে খুব, কারণ আমি ভদ্রলোক করেছি, আপনাকে বলেছি ভদ্রলোকে আমি সঙ্গীত পরিচালনা করেছি। আসলে আপনার নাটকে আমি সঙ্গীত পরিচালনা করেছি, দর্পণ নাটকে আপনার এখানে সুর দিয়েছি, সঙ্গীত পরিচালনা করেছি। আমার খুব ইচ্ছে এই কাজগুলো করা, কিন্তু আমার সময় একেবারেই নেই। তুমি সৎ মানুষের খোঁজেও কাজ করো? সৎ মানুষের খোঁজে, দুঃখিত, দর্পণ না, হ্যাঁ, সৎ মানুষের খোঁজে, গানের সুর এখনো মনে আছে আমার। তা আমার ও কাজগুলো করতে ভালো লাগে। আপনার নাটক হলে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব। না, কিন্তু তুমি সময়ের যে টানাপোড়েনে তুমি থাকো, নাটকে যে সময়টা দিতে হয় খুব সিনসিয়ারলি, যেটা দিতে হয় সেটা খুব কঠিন হয়ে যায় তোমার জন্য। খুব কঠিন হয়, খুব কঠিন, নিঃসন্দেহে। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি পারি না সেটা। কারণ এটার সবচেয়ে বড় উদাহরণ সৎ মানুষের খোঁজে একটু স্ট্রাগল করেছে, আজকে আমি তোমাকে বলছি। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তুমি এই কাজগুলো পছন্দ করো, খুব পছন্দ করি। আচ্ছা, সুবিধা হবে। তুমি তো একসময় ছাত্র ইউনিয়ন করতে, তোমার এখনকার রাজনৈতিক বিশ্বাস নিয়ে কিছু কথা বলো। আমি ওর থেকে এক চুলও বিচ্যুত হইনি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনৈতিক আদর্শ নিয়ে তুমি বড় হয়েছো, সেই আদর্শের চিন্তাভাবনা থেকে
আজকে যদি বাংলাদেশের যে আন্দোলনগুলো তোমার সামনে যদি এসে দাঁড়ায়, তো তুমি তাদের জন্য কি বলবে? তোমার কোন গানটি সবচেয়ে শ্রেষ্ঠতম তোমার বিশ্বাস থেকে বেরিয়ে আসবে সেটা বলে তুমি ভাবো? প্রথমত হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আদর্শ, যে চেতনা, সেটিকে পুনরুদ্ধার করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পুনরুদ্ধার বলতে কি বোঝাচ্ছ তুমি? আমরা কি হারিয়ে গেছি? আমরা হারিয়ে জেনে পুনরুদ্ধার কথাটা তো হচ্ছে এই, আমাদের যে চেতনায় মুক্তিযুদ্ধ হয়েছিল, একটি অসাম্প্রদায়িক চেতনা, এবং অবশ্যই স্বাধিকারের কথা বলবো, এই দুটি চেতনায় আমি বলবো না ভুলুণ্ঠিত, অনেকটা ফেডেড। এটাকে আবার পরিষ্কার করতে হবে। এই মুহূর্তে কিন্তু তোমার মেয়ের কথা একটু আগে বললে, এরকম আমার নাতি বা এই যারা বড় হচ্ছে, হ্যাঁ, এদেরকে কিভাবে তুমি তোমার যে মেসেজটা একটু আগে তুমি বললে, সেই মেসেজটা পৌঁছে দেওয়ার কিভাবে ব্যবস্থা তুমি কিভাবে ভাবো আর কি? সেটি যদি প্রাতিষ্ঠানিকভাবে বলেন তাহলে আমি বলবো যে আমাদের স্কুলে এ কাজটি আমরা অত্যন্ত পরিষ্কারভাবে এবং অত্যন্ত সহজে বলি। স্বাধীনতার সঠিক ইতিহাসটা বলি। অবশ্যই সেই ইতিহাসে কোনো মেজর জেনারেল থাকবেন না, সেটি হচ্ছে আমার পরিষ্কার কথা একেবারে। একমাত্র মুক্তিযোদ্ধা হিসেবে থাকতে পারেন। স্বাধীনতার পেছনে ওই ধরনের মেজর জেনারেলদের কোনো অবদান আমি স্বীকার করি না ওভাবে, মুক্তিযোদ্ধার অবদান ছাড়া। এটি অত্যন্ত পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করি। আমাদের স্বাধীনতার ইতিহাস আমরা জানি, এটি এতবার কাটছাট হয়েছে। একটি দেশের স্বাধীনতার ইতিহাস কোনোভাবেই কাটছাট হতে পারে না, একটি ইতিহাস থাকার কথা। আমি 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 যে ধারণাটাতে তোমার সাথে আমি একমত, তবে সাথে আমি যোগ করতে চাই, আমাদের এই মূল্যবোধগুলো যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের 21শে ফেব্রুয়ারির আমাদের ভাষা আন্দোলনটাকে স্মরণ করার মাধ্যমেই কিন্তু আমাদের এই ক্রনোলজিক্যাল যে ইতিহাস তৈরি হয়েছে সেটাকে দাঁড় করাতে হবে। তুমি কি মনে করো? আমরা যে খুব বেশি কিছু করতে পারছি সেটি দাবি করার আমার সঙ্গত কোনো কারণ নেই। না, সামান্য মোটামুটি চেষ্টা করি সত্য কথাটি বলা এবং ওই খণ্ডিত ইতিহাস থেকে বাইরে থাকা। জীবন, তোমার কাছ থেকে অনেক কিছুই আমরা জানলাম। আমাদের একটি দুঃখ রয়ে গেল যে তোমার গান শুনতে পেলাম না। তো ভবিষ্যতে অবশ্যই তোমার গান শুনবো এবং সেই জমিয়ে গান শুনবো। অবশ্যই আমি আমার অন্তঃস্থল থেকে TVN 24-কে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা, এবং আজকে যারা আমার দুটি কথা শুনলেন, শুধু দর্শকবৃন্দ, আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন। নতুন প্রজন্ম যারা এখানে আছে তাদের অধিকার আছে আমাদের বাংলা সংস্কৃতির সামান্য কিছু পাওয়ার। আসুন ঘরে আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটি আমরা আমাদের নতুন প্রজন্মকে জানাই, এবং এর বাইরে ঘরে না হোক আপনার আশেপাশে যারাই থাকবেন তাদের সঙ্গে মিলে হলেও বাংলা নিয়ে আমরা একটি গান করি, বাংলায় গান শুনি। আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা সময়ের অভাবে তার সাথে আরও অনেক কথা বলার ছিল, কথা বলতে পারলাম না। ভবিষ্যতে আরও কথা বলবো। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।